হাই প্রিয় শিক্ষার্থীরা, GOIB7 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে 2024 যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর তোমাদের যাদের EVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, এই পরিবেশবিদ্যায় দেখো তোমাদের WBH এই টেস্ট পেপারটি আমি এক থেকে একদম লাস্ট পর্যন্ত তোমাদের সলভ করিয়ে দেবো। অবশ্যই তোমাদের কিন্তু MCQ SCQ অবশ্যই দিয়ে দেবো। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিলাম, দেখো WBH কিছু MCQ ভুল আছে, অবশ্যই সেগুলো তোমাদের সংশোধন করে দেবো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের SCQ যে আনসারগুলো রয়েছে সেগুলো তো উত্তর সহকারে আনসার সহ তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। আর পরিশেষে আমি তোমাদের বলে রাখছি যে তোমাদের যে ব্রড কোয়েশ্চেনগুলো রয়েছে 40 নম্বরের 5-8-40, সেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রত্যেকটি সেট থেকে আমি বলে দেবো। চলো দেখে নাও যাক। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটি কিন্তু WBH এ তোমাদের টেস্ট পেপার রয়েছে এবার 2024 সালের। অবশ্যই পরিবেশবিদ্যার কি আছে দেখো, এখানে কিন্তু রয়েছে, তোমাদের মাথায় রাখবে যে 1 মানে সেট নাম্বার কিন্তু একদিকে 1 আর যে 1 তোমাদের WBH এ টেস্ট পেপারের। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা EVS, ঠিক আছে, ফুল মার্কস তোমরা 80 নাম্বার থাকে, তোমরা জানো। আর দেখো তোমাদের এগুলো কিন্তু হয়তো বা এই টেস্ট পেপারে দেওয়া আছে, কিছু ক্ষেত্রে ভুল আছে, সেগুলো আমি সংশোধন করে দেব। দেখো আর প্রথমত বলে রাখি, দেখো প্রত্যেকটি MCQ পড়ার কিন্তু দরকার নেই, মাথায় অত হেডেক নেওয়ার দরকার নেই। কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো প্রথমে রয়েছে তোমাদের সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। আর দেখো 24টি থাকে, আর অন্যদিকে থাকে তোমাদের 16টি থাকে তোমাদের SCQ। তো প্রথমেই দেখে নিচ্ছি, দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? উত্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে। এরপরে দেখো তোমাদের এটি পড়ার দরকার নেই, একদম দরকারি নবধান্য, যদিও গতবার এরকম একটি কোশ্চেন দিয়েছে, তারপর তোমাদের কিন্তু এই কোশ্চেনটি পড়ার দরকার নেই। এরপরে রয়েছে দেখো রয়েছে তিনে বন্যপ্রাণী আমদানি রপ্তানিতে বিশ্ববাজারে বাৎসরিক মূলধন কত? এটাও দরকার নেই, একদম দরকার নেই। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের চারের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথম মানব পরিবেশ সংক্রান্ত স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দেখো 1900 কিন্তু 1972 সালে সুইডেনের স্টকহোমে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও পাঁচে বলা আছে সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয় কোনটি? দেখো অরণ্য নিধন। এই অরণ্য নিধন কিন্তু সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয়, বাকিগুলো কিন্তু সুস্থায়ী উন্নয়নের অঙ্গ। এরপরে রয়েছে দেখো সজীব আগাছা নাশক শস্য কোনটি? উত্তর কিন্তু সূর্যমুখী। তার কারণ দেখো সূর্যমুখী যেই শস্যটি রয়েছে তার থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বেরোয়, এর ফলে আশেপাশে কোনো আগাছা জন্মাতে পারে না। এরপরে রয়েছে দেখো সাথে রয়েছে DDTর ক্ষতিকারক ভূমিকার জন্য দায়ী কোনটি? দেখো জৈব বিবর্ধক রয়েছে, জৈব বৈচিত্র্য রয়েছে, জৈবিক চাহিদা রয়েছে, পূর্বের সবগুলি মানে উপরের সবগুলি। এরপরে রয়েছে তোমাদের নয়ে রয়েছে দেখো সুটির মধ্যে গোলাপি বর্ণের যে রঞ্জক থাকে তার নাম কি? তার নাম কিন্তু দেখো অপশন বিতে দেখো হিমোগ্লোবিন। ওকে, পরের কোশ্চেন রয়েছে দশে রয়েছে দেখো ঘাস জাতীয় একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কি? দেখো উত্তর কিন্তু হবে গম, আর বাকিগুলো কিন্তু দ্বিবীজপত্রী, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। 12 নম্বর কোন ক্ষেত্রে পুনঃসংযোজিত DNA দেখো প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো 13 বলা হয়েছে মূলত কোন আইন প্রণয়নের ফলে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য ভারতে স্থাপিত হয়? দেখো এটি উত্তর কিন্তু হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 14 বলা হয়েছে বসতি এলাকায় শ্বসন বায়ুতে প্রলম্বিত দেখো ধূলিকণার অনুমোদিত মাত্রা কত? দেখো উত্তর কিন্তু হবে এখানে তোমাদের 60 মাইক্রোগ্রাম বাই ঘন মিটার। দেখো কোনো জায়গায় কিন্তু রয়েছে 300 রয়েছে, ঠিক আছে, 300 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। ওকে, তোমাদের এই কোশ্চেনের উত্তর কিন্তু হবে 60 মাইক্রোগ্রাম বাই ঘনমিটার। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখে নাও, এরপরে রয়েছে তোমাদের রয়েছে 15 দেখো ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক ব্যাকটেরিয়া থেকে নিম্নোক্ত কোনটি তৈরি হয়? দেখো জৈব পতঙ্গনাশক হিসাবে কিন্তু এটি ব্যবহার করা হয়, ঠিক আছে, যাকে বলা হয় এটি কিন্তু বিটি শস্য বলা হয়, ঠিক আছে, বিটি। এরপরে রয়েছে দেখো 16 মধ্যে নাতিশীতোষ্ণ দেশের শ্বসন ক্রিয়ার হার। এই কোশ্চেনটি একদম পড়া তোমাদের দরকার নেই, ঠিক আছে, গতবার কিন্তু এই ধরনের কোশ্চেন এটি দিয়েছিল, তাই এই কোশ্চেনটি আমি অ্যাভয়েড করে গেলাম। এরপরে রয়েছে তোমাদের দেখো এরপরে রয়েছে 17 ভারতবর্ষে সুস্থায়ী উন্নয়নের ধারণার উপর গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে মূলত কোন ঘটনা দায়ী? অবশ্যই রয়েছে দেখো পরিবেশ সুরক্ষা আইন দায়ী 1986 সালে। আর বসুন্ধরা সম্মেলন তোমরা জানো, বসুন্ধরা 1992 সালে হয়েছে, এটি ব্রাজিলে।
রিও ডি জেনিরোতে। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হচ্ছে পরিবেশ রক্ষায় 1976 আইন লঙ্ঘনকারী ব্যক্তিকে সর্বোচ্চ কত বছরের সাজা দেওয়া হবে এবং কত টাকা জরিমানা করা হবে? 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। এরপরে 19 বলা হয়েছে কৃষি বনের উপাদান হলো কোনটি? উত্তর কিন্তু হবে শস্য এবং বৃক্ষ। ঠিক আছে, মানে কৃষি বন কথার মানে অ্যাগ্রো ফরেস্ট্রি, যেটাকে বলে অ্যাগ্রো ফরেস্ট্রির বিশেষ কোনটি উপাদান? এরপরে রয়েছে দেখো 20 বলা হয়েছে নদীর অববাহিকা এবং উপকূল অঞ্চলে অতি উর্বর মৃত্তিকা রয়েছে। দেখো পলল মৃত্তিকা এখানে অ্যালুভিয়াল মৃত্তিকা থাকলেও কিন্তু হতো, অ্যালুভিয়াল মৃত্তিকা থাকলেও কিন্তু হতো। ওকে, তো অ্যালুভিয়াল মৃত্তিকা থাকলেও হতো। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 21 সালোক সংশ্লেষে সক্ষম অণুজীব মাটির নাইট্রোজেনের আবদ্ধ করতে পারে। দেখো মিথজীবী কিন্তু পদ্ধতিতে, মিথজীবী। ওকে, এরপরে রয়েছে তোমাদের 22 বলা হয়েছে আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয় 1987 খ্রিস্টাব্দে। ব্রুনল্যান্ড কমিশন বলে একটা আছে, ঠিক আছে, ব্রুনল্যান্ড কমিশন 1987 সালে। এরপরে রয়েছে 23 আলিপুর চিড়িয়াখানা কি? দেখো একটি অস্থানিক সংরক্ষণ, যেটাকে বলে এক্স সিটু কনজারভেশন, দেখো এক্স সিটু কনজারভেশন, যাকে বলা হয় বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। ঠিক আছে, বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ আলিপুর চিড়িয়াখানা। এরপরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, এগুলো। এরপরে রয়েছে তোমাদের মায়া সভ্যতা ধ্বংসের মূল কারণ কি? পৃথিবীর তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি। এরপরে রয়েছে তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, আর অবশ্যই দেখো এই কোশ্চেনটি কন্ট্রোভার্সি কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়ার পরিবর্তন। ঠিক আছে, অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়ার পরিবর্তনের জন্যই কিন্তু মায়া সভ্যতা বিনাশের মূল কারণ। কিন্তু তাপমাত্রার সঙ্গে সঙ্গে দেখো আবহাওয়ার পরিবর্তন এটিও যুক্ত করে দিয়েছে। তো অবশ্যই মায়া সভ্যতা তোমরা তাপমাত্রা বৃদ্ধি কারণ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 এসিকিউ গুলো আমি অবশ্যই উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো এই কোশ্চেনগুলোর উত্তর আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের এই কোশ্চেনের উত্তরগুলো রয়েছে, দেখো এই যে এসিকিউর উত্তরগুলি এখানে পাওয়া যাবে সম্পূর্ণ উত্তর। তো তার আগে বলে দিচ্ছি, দেখো একটু ব্রড কোশ্চেন একটু আলোচনা করি, এসিকিউ গুলো সম্পূর্ণই আলোচনা করব কিন্তু বলে দেব। তার আগে ব্রড কোশ্চেনগুলো একটু দেখে নিচ্ছি। দেখো ব্রড কোশ্চেনের মধ্যে তোমাদের রয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, ব্রড কোশ্চেন, এই ব্রড কোশ্চেনের মধ্যে আমি তোমাদের বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট। চলো দেখো এখানে বলা হয়েছে ব্রড কোশ্চেনের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি প্রশ্নের সঠিক বাক্যে তোমাদের মানে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে যেগুলো রয়েছে ব্রড কোশ্চেন। একটি বাক্যে উত্তর দাও, যেগুলো তোমাদের এসিকিউ বললাম। তবে ব্রড কোশ্চেনগুলো আমি আগে দেখে নিই। দেখো এই যে ব্রড কোশ্চেন রয়েছে, প্রত্যেকের প্রশ্ন উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্ন লক্ষণীয় 40 নম্বরে থাকবে, 8 করে একটি নাম্বার। দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, এই কোশ্চেনে তোমরা দেখবে। আর স্থানিক মানে ইনসিটু আর এক্সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য কি, এগুলো রয়েছে। এই কোশ্চেনে তোমরা না পারলে তোমাদের অথবা দিয়ে রয়েছে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলো আলোচনা করো। এর গায়স্থ জীববৈচিত্র্য বলতে কি বোঝো? ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেখো সম্পূর্ণ কিন্তু তোমরা উত্তর কিন্তু আমার বইতে পেয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিও দেখোনি, তোমরা যারা নতুন, অবশ্যই তোমাদের নতুনদের আমি ক্ষেত্রে উল্লেখ করে বলছি, তোমরা কিন্তু আমার এই বইতে, দেখো এই পরিবেশবিদ্যা আমার এই বইতে তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। সম্পূর্ণ বইতে এই বইতে কিন্তু উত্তর পেয়ে যাবে। এই বইয়ের মধ্যে তোমাদের থাকছে, দেখো এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে, সঙ্গে ব্রড কোশ্চেন থাকছে, সেই সঙ্গে তোমাদের বিগত সালের প্রশ্ন উত্তর থাকছে, আর প্র্যাকটিস সেট থাকছে। এই সম্পূর্ণ তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। এই সীমিত সময়ের মধ্যে সীমিত কিছু কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এসেছি। অবশ্যই ব্রড কোয়েশ্চেন উত্তর সহ, এমসিকিউ এসিকিউ উত্তর সহ তোমরা কিন্তু ফ্লিপকার্টে গেলে কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশন লিংকে যাবে, এই ডেসক্রিপশন লিংকেই রয়েছে তোমাদের ফ্লিপকার্ট থেকে তোমরা সহজেই ক্রয় করতে পারবে। তোমাদের ব্যাংকে টাকা নেই, ক্যাশ অন ডেলিভারি করতে পারবে। আজই তোমরা অর্ডার করে দাও, পরীক্ষার বেশি দিন নেই। তাই তোমাদের বলছি এই বইটার মধ্যে, পরিবেশবিদ্যার মধ্যে, GOIB 7 এই বইটির মধ্যে, ঠিক আছে, বেঙ্গল টাইগার প্রকাশনী, এই বইয়ের মধ্যে তোমরা সম্পূর্ণ কিছু পাচ্ছ। ঠিক আছে, আর কোনো দিকে তাকানোর দরকার হবে না, একটা বই তোমরা ফলো করবে। ঠিক আছে, এই বইয়ের মধ্যে সম্পূর্ণ উত্তর রয়েছে। তো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা এগুলো পাচ্ছ, আর সেই সঙ্গে গায়স্থ এগুলো পাচ্ছ। আর রয়েছে দেখো
দুইয়ে বলা হয়েছে ভারতের পরিবেশ ব্যবস্থাপনার উল্লেখযোগ্য পদক্ষেপগুলো আলোচনা করো, পরিবেশ সূচকের মূল্যায়ন করো, এগুলো রয়েছে। তবে আজকে আমি তোমাদের পেজটি আমি দেখাতে পারছি না, প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আমি অধ্যায় ভিত্তিক তোমাদের এই বইয়ের মধ্যে আমি আলোচনা করেছি। যারা বই কেনোনি কিংবা যারা বই কিনবে ভাবছো, তো তোমরা অবশ্যই অর্ডার করে দাও ফ্লিপকার্টের মাধ্যমে। ডেসক্রিপশন লিঙ্কে যাও, দেখবে প্রথমেই রয়েছে লিঙ্ক, ওখানে গিয়ে তোমরা আজকে অর্ডার করে দাও। দেখো এরপরে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ভূমিকা কি, এই কোশ্চেনে তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। পরিবেশ সুরক্ষা আইনের উল্লেখযোগ্য পদক্ষেপগুলো আলোচনা করো, এই কোশ্চেনটি পড়বে। বসুন্ধরা সম্মেলনের গৃহীত পদক্ষেপগুলো তোমাদের আলোচনা করতে হবে। 1992 সালে এটি আছে। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝায়, এটাও আছে। বর্তমান এবং ভবিষ্যৎ, এটাও রয়েছে। তারপরে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলো কি, এটাও রয়েছে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। কৃষি সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে দেখো জৈব সারের গুরুত্ব কি, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার, ঠিক আছে। এরপরে রয়েছে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব উল্লেখ করো, এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। অথবা যে না পারে তোমাদের এই কোশ্চেনটি রয়েছে। আর সঙ্গে কিন্তু এই কোশ্চেন উত্তরও কিন্তু পাচ্ছ তোমরা। ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা কি, এই মাইক্রোরাইজার ভূমিকাও কিন্তু আমার বইতে তোমরা কিন্তু পাচ্ছ। আর তো এই বইটি তোমরা অর্ডার করে দাও, তোমরা কিন্তু সম্পূর্ণ তোমরা একটি বইয়ের মধ্যে সাজানো গুছানো ভাবে পেয়ে যাবে, ঠিক আছে। একটা সুসংগত তোমরা ফ্যামিলির মধ্যে কিন্তু এই বইটি পেয়ে যাবে। তার মানে একটা ফ্যামিলি যেমন সুসংগত ভাবে গড়ে ওঠে, এই বইটিও সেই সুসংগত ভাবে এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই বইয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি দেখে নিচ্ছি তোমাদের, দেখো এরপরে দেখে নিচ্ছি। দেখো এই কোশ্চেনে কিন্তু তোমাদের সেট 2, এই সেট 2 তো কিন্তু আমি কালকে তোমাদের করিয়ে দেবো। তো এখানে রয়েছে দেখো জীবের শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক কি, এই কোশ্চেন অবশ্যই আমি তোমাদের কিন্তু বলে দেবো, এটা প্রজাতি হবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের এসএকিউ কোশ্চেন গুলো, চলো আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমেই রয়েছে দেখো তোমাদের 16টি এসএকিউ কোশ্চেন রয়েছে, 16টি। বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো, দেখো যে সমস্ত বিপন্ন প্রজাতি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রয়েছে যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, একে বিপন্ন প্রজাতি বলে। এইরকম কোশ্চেনের কিন্তু উত্তরগুলো সহজ সরল ভাষায় কিন্তু তোমরা পাবে, তোমাদের পড়তে বা তোমাদের মুখস্থ করতে কোনো প্রবলেম হবে না, যেটি আমার একমাত্র বইয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে। অথবা দিয়ে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে শান্ত এলাকার পরিসর সাধারণত কত, দেখো 100 মিটার এলাকাকে শান্ত এলাকা হিসাবে ধরা হয়। তার কারণ হসপিটাল বা হাসপাতাল বলো কিংবা স্কুল বলো, 100 মিটারের মধ্যে কিন্তু শান্ত এলাকা হিসাবে ধরা হয়। তবে এই কোশ্চেন একটু কন্ট্রোভার্সি কোশ্চেন থাকলো, আমি লিখে দিয়েছি। শান্ত এলাকায় দিনে 50 এবং রাত্রে 40 ডেসিবেল 40 ডেসিবেল থাকবে। আর বসত এলাকায় দিনে থাকবে 55 আর রাত্রে থাকবে 45 ডেসিবেল সহনশীল শব্দসীমার মাত্রা ধরা হয়েছে। এরপরে রয়েছে দেখো 2, কোন চুক্তি কার্যকর করার উদ্দেশ্যে ভারতে ওজোন সেল নামে একটি দপ্তর গড়ে ওঠে, দেখো ওজোন সেল দপ্তর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, ঠিক আছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ইন্ডিয়া, এটি কিন্তু ওজোন সেল গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে বাৎসরিক রাষ্ট্রীয় পরিবেশ প্রতিবেদন তৈরি করা কার দায়িত্বের মধ্যে পড়ে, দেখো কার দায়িত্বের মধ্যে পড়ে, তো ভারতের পরিবেশ মন্ত্রকের মধ্যে পড়ে না মিনিস্টারের মধ্যে পড়ে, কি হবে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে আমাকে এই কোশ্চেনটি তোমরা জানিও, ঠিক আছে। অবশ্যই কোশ্চেনটি কিন্তু উল্লেখ করে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 3 বলা হয়েছে একটি সাম্রাজ্যের স্থপতি নির্ভর করে তার পরিবেশের সুস্থিতির ওপর, এটি করেছে কৌটিল্য বা চাণক্য। পরে কোশ্চেন দেখে নিচ্ছি, রয়েছে তোমাদের কোন চাষের সব থেকে পুরনো বা লোকায়িত কৃষি বন বা কৃষি পদ্ধতি, উত্তর কিন্তু হবে ঝুম চাষ, ঠিক আছে, পার্বত্য অঞ্চলে দেখা যায় ঝুম চাষ। এরপরে রয়েছে দেখো তোমাদের জঙ্গল পুড়িয়ে গাছ কেটে কিন্তু ঝুম চাষ করা হয়। ঝুম চাষ কিন্তু পৃথিবীর এক দেশে এক রকম নামে পরিচিত, ঠিক আছে। বাংলাদেশে ঝুম, শ্রীলঙ্কায় চেনা, ইন্দোনেশিয়া মালয়েশিয়া লাদাং, মধ্য আমেরিকায় মেলপা, ব্রাজিলের রোসা বা রোকা, ঠিক আছে, এরকম কিন্তু নামে কিন্তু পরিচিত। কেরালায় কিন্তু পুনম, এটা মাথায় রাখবে। ইপিএ এর সম্পূর্ণ নাম কি, দেখো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। এরপরে রয়েছে 5, ভারতবর্ষে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি হয়, দেখো 1988 সালে। মোটর ভেহিকল অ্যাক্ট ইন ইন্ডিয়া 1988 সালে। আইএসও দেখো 10,500 অনুযায়ী পানীয় জলের ক্লোরাইড অনুমোদিত মাত্রা কত, দেখো 1000 পার লিটার,
ঠিক আছে, 1000 পার লিটার অনুমোদিত। দেখো পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত মাত্রা হলো এটি। এই কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা। এই কোশ্চেনে তোমাদের কোনো যদি কনফিউজ থাকে অবশ্যই আমাকে রেফারেন্স সহ কিন্তু এই কোশ্চেনের উত্তর আমাকে জানিয়ে দেবে। পানীয় জলে ক্লোরাইডের পরিমাণ কত? তোমরা জানো পানীয় জলে আর্সেনিকের মাত্রা জানো, লোহের মাত্রা জানো, ফ্লোরাইডের মাত্রা জানো, কিন্তু ক্লোরাইডের অনুমোদিত মাত্রা কত আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখো এটা কিন্তু রুট হবে, রুট রোটেশন, সরি এক্সটার্মিনেশনের ক্রপ রোটেশন। দেখো ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি, সরি দেখো এটি কিন্তু হবে, হ্যাঁ এটি বলে দিচ্ছি, একটু কোশ্চেনটি ভুল আছে। দেখো আমি একটু বলে দিচ্ছি তোমাদের, একদম ক্লিয়ার করে দেখো। এটার উত্তর কিন্তু, হ্যাঁ এটা হবে কিন্তু, এর উত্তর কিন্তু এই যে বললাম একটু আগে, পানীয় জলের ফ্লোরাইডের অনুমোদিত মাত্রা কিন্তু তোমাদের হবে কিন্তু 250 মিলিগ্রাম পার লিটার। এটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে, এটি উত্তর হবে 100%। আর এখানে রয়েছে ক্রপ রোটেশন, এটি মিস্টেক হয়ে গেছে, টাইপ মিস্টেক। দেখো ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি কাকে বলে তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। একই জমিতে যখন বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয় তখন তাকে কিন্তু ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি বলে। এর ফলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, মৃত্তিকা ক্ষয় রোধ হয়, ঠিক আছে। তো এটি হলো, দেখো ধানের পরে পাটের পরে গমের পরে অন্য শস্য, ডাল জাতীয় শস্য চাষ করা হবে, সেটাই হবে ক্রপ রোটেশন। মানে একই জমিতে বছরে বিভিন্ন ধরনের শস্যের চাষ করাকে ক্রপ রোটেশন বলে। সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো সমাজের মঙ্গলার্থে দেখো পতিত জমিতে কিংবা অব্যবহৃত জমিতে, ঠিক আছে, যখন কোনো বৃক্ষ রোপণ করা হবে তখন তাকে সামাজিক বনসৃজন বলে। এরপরে রয়েছে দেখো আটের রয়েছে ICAR, এর পুরো নাম কি? দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এরপরে সুস্থায়ী সমাজ তোমরা দেখে নাও। বর্তমান, আমি বলে দিচ্ছি, দেখো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সমাজের মঙ্গলার্থে সমাজের সম্পদকে অত্যাধিক ব্যবহার না করে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে যখন ব্যবহার করে একটি সুস্থায়ী দীর্ঘজীবী একটি যখন সমাজ গড়ে উঠবে তখন তাকে সুস্থায়ী সমাজ বলা হয়। এরপরে রয়েছে পার্থিব মূলধন কাকে বলে? তোমরা সোজা আছে, দেখো বাতাস, জল, মাটি, এই যে আমাদের পৃথিবীর যে সমস্ত উপাদান বা পদার্থগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু পার্থিব মূলধন। আর সৌর মূলধন কিন্তু মানে মহাজাগতিক মূলধন কিন্তু সৌর মূলধন, মহাজাগতিক বলে সৌর মূলধন। এরপরে আছে মাইক্রোরাইজা কাকে বলে? দেখো উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের সহাবস্থানের মাধ্যমে উপকৃত হওয়ার প্রক্রিয়াকে মাইক্রোরাইজা বলে। হিউমাস কাকে বলে? দেখো উদ্ভিদ এবং প্রাণীদের ফুল, ফল, পাতা প্রভৃতির দেহ পচে, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাসের দ্বারা পচে যে কালো রঙের মৃত্তিকা তৈরি করে তাকে হিউমাস বলে। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে পরিলক্ষিত হয়? দেখো সুন্দরবনের জাতীয় উদ্যান, তারপরে দার্জিলিং এর হিমালয় রেলপথ, শান্তিনিকেতন, এগুলো। বীজ ভান্ডার কাকে বলে? দেখো বীজ ভান্ডার মানে ব্যাংক, ঠিক আছে, বা ব্যাংক মানে ভান্ডার। তো বীজ ভান্ডার হলো জেনেটিক বৈচিত্র্য রক্ষার জন্য বীজ ভান্ডার বীজ সংরক্ষণ করে, তাই এটি এক ধরনের জিন ভান্ডার, এটিকে এক ধরনের জিন ভান্ডারও বলা যায়। এরপরে রয়েছে দেখো 12, সহনশীল শব্দ দূষণের মাত্রা কত? দেখো দিনে ও রাত্রে, ঠিক আছে, শব্দ দূষণের অনুমোদিত মাত্রা আমি বলে দিয়েছি। দেখো শান্ত এলাকায় দিনে 50, রাতে 40 ডেসিবেল। আর বসত এলাকায় মানে যে সমস্ত জায়গায় মানুষ বসবাস করে 55 ডেসিবেল। আর রয়েছে ধরো 45 ডেসিবেল। মিশ্র কৃষির দেখো বৈশিষ্ট্য কি? দেখো মিশ্র কৃষি হলো, দেখো যখন কোনো জমিতে বছরে বিভিন্ন সময় যখন বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের শস্যের চাষ করে, ঠিক আছে, সেটি হলো মিশ্র কৃষির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শস্যাবর্তন। এরপরে কৃষি জোত। দেখো মিশ্র কৃষি জোত মানে জমি, জোত কথার মানে হলো জমিগুলো মাঝারি থেকে বৃহৎ আকারে হতে পারে। আর এই ধরনের কৃষিতে দেখো 3 নম্বরে বলে দিচ্ছে, এই ধরনের কৃষিতে কোনো বেকারত্ব থাকে না, সারা বছর কিন্তু কাজ থাকে, তাই এই ধরনের কৃষিতে কিন্তু বেকারত্ব থাকে না। আর দেখো এই ধরনের কৃষিতে কোনো একটি ফসলের দাম যদি কমেও যায় তাহলে অন্য ফসল দিয়ে সেটিকে কিন্তু রিকভার করা যায়। তো এরপরে রয়েছে দেখো
15 রয়েছে মিশ্র সার কাকে বলে? দেখো একাধিক সার মিশ্রণের মাধ্যমে প্রস্তুতকৃত সারকে মিশ্র সার বলে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তারপরে রয়েছে হার্বিসাইড কি? হার্বিসাইড হলো রাসায়নিক পদার্থ যা অবাঞ্ছিত গাছপালা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। ওকে, এরপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের, দেখো সুস্থায়ী উন্নয়নের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মূল বিষয় কোনটি? দেখো পরিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য মানুষের সামাজিক বিকাশ, মানব জাতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, মানব সংস্কৃতি সমৃদ্ধি, বাস্তুতন্ত্রের ক্রমোন্নতি, ভৌগোলিক অবস্থার উন্নতি হলো এই সুস্থায়ী উন্নয়নের মূল কিন্তু বিষয়। ওকে, এই ছিল তোমাদের কিন্তু এই তোমাদের WBIS টেস্ট পেপারের J1 তোমাদের কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে যাবে, বইটি কিনতে পারবে ওখান থেকে, আর সেই সঙ্গে দেখবে তার নিচেই রয়েছে তোমার টেলিগ্রাম লিঙ্কেও তোমরা যুক্ত হতে পারো। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। কালকে তোমাদের আসছে কিন্তু সেকেন্ড দেখো তোমাদের এই WBIS এর সেকেন্ড সেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব কালকে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।